Fibroadenoma, it is nothing. It's a benign tumor composed of stromal and epithelial element. তাহলে এখানে দুটো এলিমেন্ট আছে, one thing is stromal and another is epithelial. The tumors are commonly seen in the young women. So আমরা একটা common term use করি, any lump in a woman aged around the 20 or 25 4 years first considered it is a benign until and unless it is proved otherwise. Or any lump in a female aged around 40 first should to consider it is malignant until and unless it is proved otherwise. Fibroadenoma is a common well circumscribed lesion of the breast and developed in the breast prior to the menopause. এটাকে পেরিক্যানালিকুলার হতে পারে, ইন্ট্রাক্যানালিকুলার হতে পারে। যদি পেরিক্যানালিকুলার হয়, টিউমার্স ইউজুয়ালি বিং ফাউন্ড বিলো দি এজ অফ 30 অ্যান্ড ইন্ট্রাক্যানালিকুলার টিউমার্স তারপরে যে আফটার 30 যদি হয়ে থাকে এটা ক্যানালিকুলার সাধারণত হয়ে থাকে। Either breast may be affected or the single breast may affected. যে pericanalicular tumor যেটা early age হয়ে থাকে forms a firm discrete mass which is freely mobile in the breast tissue, hence its name is breast mouse. তাহলে pericanalicular যে ভ্যারাইটিটা যেটা early age হয়ে থাকে এটা হচ্ছে firm and discrete mass. তাহলে ওটাকে যখন তুমি পালপেট করবা বডিতে তখন ওটাকে ফার্ম পাবা। তারপরে এবং যখন তুমি এক্সামিন করতে যাবা ইট ফ্রিলি মুভস ইনসাইড দি ব্রেস্ট টিস্যু, সো ইট ইজ কল্ড ব্রেস্ট মাউস। দি intracanaliculaর tumors tends to be shorter and may grow in such size that there is necrosis of the overlying skin, and to such a condition the terms serocystic disease of the body or cystosarcoma, ফাইলোডি অর জায়ান্ট ফাইব্রোডেনোমা। তাহলে একটা লেট এজে যদি তোমার ফাইব্রোডেনোমা হতে পারে সেটা হচ্ছে ইন্ট্রাক্যানালিকুলার, এবং এগুলো এত জায়ান্ট এত লার্জ সাইজ হয় যে ওর ভিতরে নেক্রোসিস হয় এবং ওভারলাইং স্কিনের সাথে এটা অ্যাডিশন হয়ে থাকে। দ্যাট ইজ হোয়াই এটাকে আমরা অনেক সময় নাম দিয়ে থাকি সিরোসিস্টিক ডিজিজেস অফ দি বডি অর ফাইলোডিস টিউমার অর জায়ান্ট ফাইব্রোডেনোমা। ঠিক আছে, তিনটা নামে আমরা তাকে ডাকতে পারি। তাহলে এটা দুটো ধরে ইন্ট্রাক্যানালিকুলার, এটা পেরিক্যানালিকুলার। However, despite the implication of malignancy in the latter term, the tumor is benign. তাহলে যে জায়ান্ট ফাইব্রোডেনোমা যত তারপরে অথবা ফাইলোডিস টিউমার অথবা সিস্টিসার্কোমা যেটাকে আমরা বলি না কেন, ইট ইজ বেনাইন, ইট ইজ নট ম্যালিগন্যান্ট। তাহলে ব্রডিস টিউমারটা কিন্তু ইট ইজ বেনাইন, ইট ইজ নট ম্যালিগন্যান্ট। আর্লি এজে একটা ফার্ম মাস পাওয়া যাচ্ছে এবং ডিসক্যারেট, দ্যাট ইজ ওয়েল ধরা যায়, এটাকে ডিসক্যারেট বলা হয়। এবং যখন এক্সামিন করা হয় এটা হচ্ছে ফ্রিলি মুভস ইনসাইড দি ব্রেস্ট টিস্যু, যাকে আমরা বলি ব্রেস্ট মাউস। বাট লেট এজে যেটা হয় ফাইব্রোডেনোমা, দ্যাট ইজ ইন্ট্রাক্যানালিকুলার টিউমার্স, এগুলো ইউজুয়ালি একটা হয় এবং লার্জ সাইজ হয়, যার ভিতরে ইনসাইড দি টিউমার সেখানে নেক্রোসিস হয়, ওভারলাইং স্কিনের সাথে অ্যাডিশন হয়ে থাকতে পারে। সো এটাকে আমরা অনেক সময় বলি ডিউ টু ইটস সাইজ ইট মে বি কল্ড অ্যাজ জায়ান্ট ফাইব্রোডেনোমা অর সিরোসিস্টিক ডিজিজ অফ দি বডি অর ব্রডিস টিউমার অর তোমার ফাইলোডিস টিউমার। ঠিক আছে, এতগুলো নাম আছে ওর, বাট ইট ইজ অবভিয়াসলি এ বেনাইন ওয়ান। দেখো প্যাথোফিজিওলজিটা একটু জেনে নেই আমরা, যেহেতু এটা ভেরি কমন ডিজিজ। The fibroadenoma are benign tumors that presents a hyperplastic or proliferative process in a single terminal duct unit. তাহলে এটা অরিজিন হচ্ছে একটা ডাক্ট ইউনিট, দ্যাট ইজ লোবিউলসে। ডাক্ট ইউনিট বলতে লোবিউল আমরা বুঝি যে benign tumors that represents a hyperplastic or proliferative process in a single terminal duct unit. Their development is considered to be an aberration of normal development. আমরা একটা ব্রেস্ট চ্যাপ্টারে একটা ইয়ে আছে এনডি, ANDI, এনডি বলে একটা টার্ম আছে, অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, এনডি ANDI।
সবই বড় হাতের, 4টা অক্ষরে বড় হাতের ANDI, aberration of normal development and involution. The cause is unknown. তাহলে এখানে কি হচ্ছে, প্যাথোফিজিওলজিতে আমরা জানতে পাচ্ছি কি, হাইপারপ্লাস্টিক অর প্রলিফারেটিভ প্রসেস ইন এ সিঙ্গেল টার্মিনাল ডাক্ট সিস্টেম। তাহলে একটা ডাক্ট সিস্টেমের ভিতরে একটা প্রলিফারেশন হচ্ছে অ্যান্ড ইটস কজ ইজ আননোন। কেন এটা হচ্ছে এটা আমরা জানি না। প্রায়ই রোগীরা আমাদের কাছে জিজ্ঞাসা করে যে স্যার এটা কেন হয়। অহরহমাশা যদি আমরা 10টা পেশেন্ট পাই তার ভিতরে অন্তত 8জন, যেহেতু ইয়ং জেনারেশনের ভিতরে হয়, কিউরিসিটি তাদের ভিতরে একটু বেশি থাকে, তো প্রায় এই কোশ্চেনটা আসে যে হোয়াই ইট হ্যাপেন্স। বাট অ্যাকচুয়ালি বা এমনও জিজ্ঞাসা করে যে ইজ দেয়ার হ্যাভ এনি ওয়ে দ্যাট যাতে এটা সেটা অ্যাপ্লাই করলে আর আমার এটা হবে না, অথবা কোনো কিছু প্রতিষেধক আছে কি না এরকমই তারা টার্মে জিজ্ঞাসা করতে চায়। বাট আমরা জানি বই পুস্তকে বলে যে ইটস কজ ইজ আননোন। আমরা জানি না কেন এই হাইপার প্রলিফারেশনটা ঘটছে। Approximately 10% of fibroadenomas disappears each year and most stop growing after they are 2 to 3 centimeters in size. তো যখন প্রায় দেখা যায় যে ফাইব্রোডেনোমা ডেভেলপ করেছে কিন্তু এটা প্রায় 10% মতো এটা অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার করে যায়। আবার কোনোটা আছে 2 to 3 সেন্টিমিটার সাইজের বেশি, তারা আর বড় হয় না, ছোটই থেকে যায়। ফাইব্রোডেনোমাস মে ইনভলুট ইন পোস্ট মেনোপজাল ওম্যান অ্যান্ড কোর্স ক্যালসিফিকেশনস মে ডেভেলপড। যদি ওল্ড এজে অনেক সময় এই ফাইব্রোডেনোমাটা মানে তোমার ইনভলিউশন হয়ে যায়, বডিতে অনেক ইনভলিউশন হয়, সেই হিসাবে সেই প্রসেস হিসাবে ইনভলিউশন হয়ে যায় অথবা ক্যালসিফিকেশন হয়ে যায়। Conversely, tumor may grow rapidly during the pregnancy, during hormone replacement therapy or during immunosuppression, in which case they can be simulate malignancy. তাহলে এটা ইম্পর্টেন্ট জিনিস নোট করো যে এটা নর্মালি স্ট্যাটিক থাকে, আস্তে খুব স্লোলি গ্রো করে, অথবা এটা গ্রো হওয়ার পরে স্ট্যাটিক থাকে লং টাইম, কিন্তু ডিউরিং দি পিরিয়ড অফ ল্যাকটেশন, ডিউরিং দি পিরিয়ড অফ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ডিউরিং দি প্রেগনেন্সি অর ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ যারা নিয়ে থাকে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে এরা খুব র্যাপিড প্রোগ্রেস করে। ঠিক আছে, তাহলে প্রেগনেন্সি, ল্যাকটেশন, হরমোন থেরাপি অ্যান্ড ইমিউনোসাপ্রেসেন্ট থেরাপি যারা নিতে থাকে এদের ক্ষেত্রে এরা কিন্তু র্যাপিড প্রোগ্রেস করে, এবং সেই সময় সবার ভিতরে ধারণা হয়ে থাকতে পারে যে ইট মে বি এ কেস অফ ম্যালিগনেন্ট লেশন। ঠিক আছে, অনেক সময় দেখো একটা লেডির হয়তো ডিটেক্ট হয়েছে ফাইব্রোডেনোমা, সাডেনলি সে হয়তো কনসিভ করে গেছে, তখন আমাদের কাছে আসলেও আমরা অপশন দেই যে এই ডিউরিং দিস প্রেগনেন্সি পিরিয়ড ইউ শুড নট টু আন্ডারওয়েন্ট এনি জেনারেল অ্যানেস্থেশিয়া, কারণ এটা তো জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে করতে হয়। তো অনেক সময় আবার ফ্যামিলিগতভাবেও তারা চায় না যে এই সময় আমরা এটাকে অপারেশন করি, বাট অ্যাট দি এন্ড অফ দি প্রেগনেন্সি দেখা গেল এটা হিউজলি বড় সাইজ হয়ে গেছে, তখন সবাই মনে করতে পারে যে ইট মে বি এ ম্যালিগনেন্ট লেশন। হ্যাঁ, এরকম কিন্তু কমন ফাইন্ডিংস আমাদের কাছে আসে। তাহলে ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ল্যাকটেশন অ্যান্ড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ইমিউনোসাপ্রেসেন্ট থেরাপি হলে ইট ক্যান গ্রো র্যাপিডলি, simulate malignancy. Fibroadenoma variants include juvenile fibroadenoma which occurs in the female adolescents. তাহলে এটাকে আমরা একটা অনেক সময় জুভিনাইল ফাইব্রোডেনোমা বলি, যাতে একদম অ্যাডোলেসেন্ট এজে হয়ে থাকে। তাহলে কি হলো, ফাইব্রোডেনোমা দি বেনাইন টিউমার্স এবং এটা টার্মিনাল ডাক্ট সিস্টেমে হাইপার প্রলিফারেশন হয়, এক্স্যাক্ট কজ ইজ আননোন। ঠিক আছে, এটা কিছু কিছু ক্ষেত্রে 10% ক্ষেত্রে এটা রিগ্রেস করে যায়, কিছু কিছু ক্ষেত্রে 3 to 5 সেন্টিমিটার সাইজ হয়ে এটা প্রোগ্রেস স্টপ করে, আবার প্রেগনেন্সি, ল্যাকটেশন বা ইমিউনোসাপ্রেশন থেরাপি নিলে এটা র্যাপিডলি প্রোগ্রেস করতে থাকে। এখানে দেখো পিকচারে আমরা দেখাইছি, ইট ইজ এ পিকচার অফ ফাইব্রোডেনোমা, আর এটা হচ্ছে কি সিস্টিক ব্রেস্ট লেশন। দুটোর ভিতরে ডিফারেন্স দেখো, এটার ভিতরে কিন্তু সব সলিড কম্পোনেন্ট বোঝা যাচ্ছে, আর এখানে দেখো একটা ফ্লুইড মানে ফিল্ড, একটা ক্যাভিটি বোঝা যাচ্ছে। বোথ জায়গায় কিন্তু লাম্প আছে ইনসাইড দি ব্রেস্ট। তো এখানে ফাইব্রোডেনোমা ইট ইজ একদম কমপ্লিটলি সলিড, বাট এখানে একটা সিস্টিক আছে। দি সোয়েলিং হ্যাজ বিন ভেরিয়াসলি রিগার্ডেড অ্যাজ এ সিম্পল হাইপারপ্লাসিয়া অফ এপিথেলিয়াল অ্যান্ড অর কানেকটিভ টিস্যু স্ট্রমা। তাহলে এই মানে ফাইব্রোডেনোমাতে কী হচ্ছে, হাইপারপ্লাসিয়া হচ্ছে অ্যাজ এ সিম্পল হাইপারপ্লাসিয়া হতে পারে, অথবা এর সাথে কানেকটিভ টিস্যু এলিমেন্ট যেটা আছে ব্রেস্টের ভিতরে সেটারও একটা হাইপারপ্লাসিয়া হতে পারে, অ্যাজ এ কম্পোজিট নিউপ্লাজম অফ দি ব্রেস্ট ইন হুইচ দি এপিথেলিয়াল অ্যান্ড মেসেনকাইমাল কম্পোনেন্টস গ্রো
সাইমultaneously। তাহলে এখানে এপিথেলিয়াল এবং ফাইব্রাস এলিমেন্টটা সাইমultaneously আমাদের এনলার্জ হয়ে হাইপারপ্লাসিয়া হয়ে একটা লাম্প তৈরি করে, ঠিক আছে? নাও হোয়াট শুড বি দি ক্লিনিক্যাল ফিচার? তাহলে আমরা হোয়াট ইজ ফাইব্রোডেনোমা জানলাম। ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ অ্যান্ডি নর্মাল অ্যাভারেশন অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন ব্রেস্টের। এটা ইয়ং জেনারেশনের হয়, ওল্ড জেনারেশনের হতে পারে। তারপরে এটা খুব জায়েন্ট আকার ধারণ করতে পারে, যেটাকে আমরা বলি ফাইলোডিস টিউমার অর সিস্টো সার্কোমা ব্রডিস অথবা ব্রডিস টিউমার বলি আমরা। বোথ আর বিনাইন। এখন হোয়াট শুড বি দ্য প্রেজেন্টেশন? প্রথম কথা হলো, একটা পেশেন্ট তোমার কাছে আসবে শুড বি ইন ইয়ং এজ। এটা হলো ফার্স্ট তোমার একটা হলো যে একটা পেশেন্ট এসেছে তোমার কাছে, সে যদি 45 ইয়ার্স এজ নিয়ে এসে লাম্পের কথা বলে, ইউ নেভার থিঙ্ক দ্যাট ইট ইজ এ ফাইব্রোডেনোমা, ঠিক আছে? তাহলে প্রথমে তুমি আগে দেখবা যে তোমার ইয়ং একটা পেশেন্ট তোমার কাছে এসেছে অ্যান্ড শি ইজ কমপ্লেইং দ্যাট শি হ্যাজ গট এ লাম্প ইন হার ব্রেস্ট। সে বললো যে আমি কয়েকদিন আগে থেকে দেখছি আমার ব্রেস্টে একটা লাম্প আছে। এবং সে কি বলবে, এই লাম্পটা আমি হাত দিয়ে দেখলে সে বলবে এটাকে শক্ত শক্ত মনে হয় এবং হাত দিলে সেটা সরে যায় অ্যান্ড ইট ইজ নন টেন্ডার, ঠিক আছে? তাহলে সে বলছে যে এটা আমি হাত দিলে শক্ত এবং এটা সরে যায় এবং এটা কোনো ব্যথা না, ঠিক আছে? তুমি তাকে হয়তো জিজ্ঞাসা করলে ইজ ইট গ্রোয়িং ইজ ইট প্রোগ্রেসিং? বলো না ম্যাডাম, এটা অনেক আগের থেকে দেখছি এরকম আছে, তা আমি আগে খেয়াল করি নাই, হয়তো গোসল করতে সাডেনলি আমি এটাকে আবিষ্কার করেছি, কিন্তু এটা যে খুব দ্রুত বড় হচ্ছে, ইট ইজ নট দ্যাট। অনেক সময় আবার কেউ কেউ বলতে পারে যে মেনস্ট্রুয়েশনের সাথে একটু একটু ব্যথা করতে পারে। তো ইট ইজ নট ডিউ টু ফাইব্রোডেনোমা, যে মেনস্ট্রুয়াল টেনশন যেটা ব্রেস্টে হয়ে থাকে ইউজুয়ালি সেরকমই একটা কিছু। ওকে, তাহলে এইবার এই কমপ্লেনটা পেশেন্ট তোমার কাছে এসে করলো, তাহলে কি বললো? অন ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইব্রোডেনোমা মে বি নন পালপেবল অর পালপেবল। তুমি নন পালপেবলের কথাটা বলবে না, ফাইব্রোডেনোমা যখন তুমি বলছো শুড সে ইট ইজ এ পালপেবল। ওভাল শেপটা কেমন হবে? এটা ওভাল শেপড হবে। আচ্ছা, এর মার্জিনটা কেমন হবে? ওয়েল সাবস্ক্রাইবড, যে তুমি মার্জিনটা ফিল করতে পারবা। কনসিস্টেন্সিটা কেমন হবে? ফার্ম হবে, যেহেতু ফাইব্রাস এলিমেন্ট আছে। আচ্ছা, সারফেসটা কেমন হবে? স্মুথ হবে। তাহলে এই ফাইন্ডিংসগুলো তুমি সব পাচ্ছ। আচ্ছা, এখন মোস্ট কমনলি দি টিউমার্স আর রিমুভ সার্জিক্যালি হোয়েন দে আর 2 to 4 সেন্টিমিটার ডায়ামিটার। পেশেন্ট যখন এসে কমপ্লেন করলো যে আমার এরকম একটা লাম্প আছে, তখন হোয়াট শুড বি ইউর ডিউটি? তুমি তখন কি করবা? যে ঠিক আছে, আপনি যেটা বললেন, কারণ আমরা জানি যে অলওয়েজ উই ডায়াগনোজ দি ব্রেস্ট ডিজিজেস বাই ট্রিপল অ্যাসেসমেন্ট। তাহলে আমরা ফার্স্ট কম্পোনেন্ট অফ দ্য ট্রিপল অ্যাসেসমেন্ট অফ দ্য হিস্ট্রি, আমি এটা পেয়ে গেলাম, সে বললো এই কথাগুলো। দেন ইউ নিড ফিজিক্যাল এক্সামিনেশান। তুমি তাকে কনভিন্স করো, তার কনসেন্ট নাও, ইয়েস আই শুড টু এক্সামিন ইউর অ্যাফেক্টেড পার্ট। এরপরে তুমি গো ফর ফিজিক্যাল এক্সামিনেশন। তো পেশেন্ট তোমার কথায় কনভিন্সড হলো, সে তোমাকে জায়গাটা এক্সপোজ করে দিল এবং জেন্টলি পালপেট করবা। ফর গড সেক ইউ নেভার এক্সামিন দি সিঙ্গেল ব্রেস্ট। তোমাকে এইটা কনভিন্স করতে হবে যে আপনি দুটো ব্রেস্ট এক্সপোজ করেন, আই হ্যাভ টু সি বোথ অফ ইউর ব্রেস্ট। প্রথমে তোমাকে কি দেখতে হবে ইন্সপেকশানে? যখনই তুমি ব্রেস্ট এক্সামিন করতে যাচ্ছ, ইন্সপেকশান, পালপেশন, পারকাশন, অসকালটেশন, ওই মেথডে যেতে। ইন্সপেকশানে তুমি ফার্স্ট ইউ সি দ্যাট whether there is any asymmetry in size, shape or not. তারপরে দেখলে যে কোনো নিপুলের পজিশনটা কেমন আছে, নিপুলের ভিতরে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা। তারপরে তুমি দেখো যে কোনো ভিজিবল সোয়েলিং আছে কিনা। যদি ফাইব্রোডেনোমাটা যদি কিছুটা সুপারফিশিয়ালি হয়ে থাকে, ইউ মে ফিল এ সোয়েলিং বিনিথ দি স্কিন, তুমি পাইতে পারো, বাট নট অলওয়েজ। সামটাইমস ইউ মে গেট এ সোয়েলিং বিনিথ দি স্কিন। আচ্ছা, তারপরে যখন দেখা হলো যে স্কিন ওভার দি ব্রেস্ট না, সেখানে কোনো পাকারিং অথবা পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স কিছুই নাই বা কোনো ফিক্সেশন কিছুই নাই, দেন ইউ গো ফর, এবার কী করবা? পালপেশন। পালপেশনটা যেটা করতে হয় যে আমরা ব্রেস্টকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করেছি, কোয়াড্রেন্ট অনুযায়ী তোমাকে পালপেট করতে হবে। এখন হোয়েন ইউ উইল পালপেট, ইউ শুড ইউজ দি পামার সারফেস অফ ইউর 4 ফিঙ্গার্স। নেভার এইভাবে করে না, এইভাবে করে না, ঠিক আছে? পামার সারফেস অফ ইউর 4 ফিঙ্গার্স, নট দুটো দিয়ে না, 3টা দিয়ে না, অলওয়েজ পামার সারফেস অফ দি 4 ফিঙ্গার্স। ইট ইজ দি স্ট্যান্ডার্ড রুল। এখন উই শুড টু ফলো দ্য রুল, নট দি ডরসাম, ঠিক আছে? পামার সারফেস অফ দি 4 ফিঙ্গার্স। আচ্ছা, এটা দিয়ে আমি তাকে পালপেট করলাম। খুব জোরে জোরেও করবে না, মানুষকে কখনো কষ্ট দিয়ে কোনো এক্সামিনেশন হয় না, কোনো চিকিৎসা পদ্ধতি হয় না।
সো ইউ জেন্টলি শুড পালপেট কোয়াড্রেন্ট ওয়াইজ। আমি কোয়াড্রেন্ট থেকে সে একটা জায়গা মেনশন করেছে তোমাকে, ধরো সে মেনশন করেছে আই হ্যাভ গট এ সোয়েলিং ইন দ্য আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট, ঠিক আছে, ওটা তোমার জানা থাকলো, প্রথমেই তুমি ওইখানে হাত দিবে না, নেভার। এখানে হাত দিলে পেশেন্টের একটা পেশেন্ট একটা আদারওয়াইজ ফিল করতে হবে। তুমি অন্য ভালো কোয়াড্রেন্ট থেকে তুমি শুরু করো, শুরু করে আস্তে আস্তে তুমি ওই কোয়াড্রেন্টে আসো। ওই কোয়াড্রেন্টে আসার পরে বাকি কোয়াড্রেন্টগুলোও তোমাকে কিন্তু পালপেট করতে হবে। শুধু আমি পেয়ে গেছি বলেই যে আজ যাব না তা হবে না। আচ্ছা, এবার তুমি ফিল করলে সোয়েলিংটা তোমার হাতে বাঁধলো। এবার হোয়েন সোয়েলিংটা তুমি ফিল করতে পারলে তখন তোমাকে ওই যে ফর্মুলাটা যেটা আছে, সাইজ, শেপ, কনসিস্টেন্সি, মার্জিন, মোবিলিটি, ফিক্সিটি, এগুলো তুমি সব দেখলে, দেখে তুমি মনের ভিতরে নোট করে রাখলে যে হ্যাঁ দেখলাম যে দিস লামটা ইজ এ ফার্ম মিন্স কনসিস্টেন্সি, ওয়েল সাবস্ক্রাইব, সারফেস ইজ স্মুথ, মার্জিন ইজ ওয়েল সাবস্ক্রাইব, freely movable, not fixed with the skin, not fixed with the underlying structure. তাহলে এইবার তোমার পালপেশনটা অপোজিট ব্রেস্ট তুমি পালপেট করলে যে না সেখানে কিছু নাই, দেন ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর পালপেশন, দ্যাট ইজ দি ফার্স্ট উইং অফ ট্রিপল অ্যাসেসমেন্টটাকে তুমি কমপ্লিট করলে। দেন তুমি অ্যাজিউম করেছো যে হ্যাঁ আমার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এ ফাইব্রোডেনোমা, সাথে সাথে ইউ ক্যান নট অ্যাডভাইস দ্য পেশেন্ট টু গো ফর সার্জারি। তোমাকে এবার কিছু কথা মানে নেক্সট উইং অফ দি ট্রিপল অ্যাসেসমেন্ট যেতে হবে, সেটা হলো কি ইমেজিং, দ্যাট ইজ আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড অর ম্যামোগ্রাফি। তুমি তাকে সাজেস্ট করলে, যেহেতু ইউজুয়ালি তুমি আলট্রাসোনোগ্রাফি সাজেস্ট করবা, করার পরে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আসলো, তারা রিপোর্টে বললো ইয়েস একটা একটা মানে সলিড মাস আছে, সাইজ শেপ একটা দিয়ে দিল, ওরা একটা সাইজ শেপ মেপে দিতে পারে। আচ্ছা, এটা তোমাকে দিয়ে দিলে তুমি আরেকটু শিওর হলে, এরপরে তুমি কিন্তু এখনই যাইতে পারো অপারেশনে, বাট তোমার একটা কিছু ডকুমেন্ট দরকার। সেই ডকুমেন্টটা হলো কি, তোমাকে আদার একটা টিস্যু স্যাম্পলিং দরকার, যে হোয়াট টাইপ অফ টিস্যু ইট ইজ, ওর ভিতরে কোনো ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হয়েছে কিনা তুমি জানো না, তাই না? মানে আনন্যাচারাল অথবা আনওয়ান্টেড অনেক কিছুই ঘটতে পারে। তো সো ইউ নিড এ টিস্যু স্যাম্পলিং। এখন এই টিস্যু স্যাম্পলিংয়ের জন্য আমরা কি করি, এফএনএসি অর বায়োপসি। তো আজ থেকে 2-5 বছর আগেও আমাদের কাছে বিফোর অপারেশন টিস্যু স্যাম্পল নেওয়ার অনলি দি ওয়ে ছিল যে এফএনএসি, দ্যাট ইজ নিডল দিয়ে ওখান থেকে একটা সেল উইথড্র করে নিয়ে সাইটোলজি স্টাডি করতে পারতাম। এবং ওই সময় আমরা গর্ব করতাম যে এটা 95% অ্যাকুরেট ডায়াগনোসিস দেয়। বাট নাও এ ডেজ ওই সময় কিছু কিছু কাজে আমরা দেখতাম যে এফএনএসির রিপোর্ট সাথে অপারেশনের ফাইন্ডিংস অথবা আফটার অপারেশন যে বায়োপসি হিস্টোপ্যাথোলজি হচ্ছে মিলছে না। হোয়াট ওয়াজ দ্য রিজন, কী রিজন ছিল? তো এখানে দুটো রিজন হতে পারে। একটা হচ্ছে নিডলটা আমি ব্লাইন্ডলি দিচ্ছি, তো যেখানে দেখা গেল যে হয়তো মানে সাইডে কোথাও একটা ভালো জায়গার থেকে টিস্যু নিয়ে সেল নিয়ে চলে এসেছে, তো মিসকনসেপশন হতে পারতো। নাও ইট ইজ ট্রু কাট বায়োপসি বলে একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, যেটা ওই একই এফএনএসি প্যাটার্নেই, বাট ওখানে একটা হোয়াইট বোর্ড নিডল দিয়ে ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ওখান থেকে কিছু টিস্যু নিয়ে চলে আসতে পারে। হোয়েন উই আর গেটিং দি টিস্যু, দেন ওটা আমরা স্টেট হিস্টোপ্যাথোলজিতে পাঠিয়ে দিচ্ছি, এবং তারা অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে যে হ্যাঁ এটা কী ধরনের টিস্যু আছে এবং সেটা ফাইব্রোডেনোমা বা ম্যালিগন্যান্সি ট্রান্সফরমেশন হয়েছে কিনা এটা ধারণা তারা দিয়ে দিল। তো এখন তোমার কী হলো, এই স্টেজে এসে তোমার ইনভেস্টিগেশন এভরিথিং কমপ্লিট হলো রিগার্ডিং দি ডিজিজ অফ দি ব্রেস্ট, দেন ইউ মানে কনফিডেন্টলি অফার দি পেশেন্ট দ্যাট ইউ নিড এ সার্জারি। তো পেশেন্ট যদি ইউজুয়ালি সার্জারি করতে, ব্রেস্টের ব্যাপারটাতে আমরা দেখেছি যে সার্জারির কথা বললে সাধারণত কেউ লেট করে না, ঠিক আছে? তাদের কমন একটা ভয় আছে, তোমাকে একটা প্রশ্ন করবে যেখানে ক্যান্সার হয়ে যায়নি তো, এই ভয়টা খুব কমন, এবং যার ফলে ইউজুয়ালি তারা কেউ রিফিউজ করে না। যদি গলব্লাডারে পাথর হয়েছে অপারেশন করেন, নানা ফন্দি ফিকির আটবে, বাড়ির লোক অ্যাপেন্ডিক্স অপারেশন করে নানা ফন্দি ফিকির আটবে, বাট ব্রেস্টের ক্ষেত্রে কেউ শান্ত আটতে চায় না। তো এখন তোমাকে এবার যেতে হবে ফর দি ট্রিটমেন্ট। দেখো ফাইব্রোডেনোমা এখানে আরেকটু কিছু দেখে নাও বিফোর গোয়িং টু ট্রিটমেন্ট। আমরা একটা জুভিনাইন ফাইব্রোডেনোমার কথা বলেছিলাম না, যে আর্লি স্টেজে হচ্ছে, এটা জুভিনাইন ফাইব্রোডেনোমা, মাল্টিপল ক্যালসিফাইড ফাইব্রোডেনোমা হতে পারে, আর জায়ান্ট ফাইব্রোডেনোমা একটা, 3টা। ডায়াগনোসিসটা আমরা করেছি বাই মিনস অফ ট্রিপল অ্যাসেসমেন্ট, সেটা হলো হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেটা আগে বললাম, ইমেজিং, আল্ট্রাসাউন্ড অ্যান্ড ম্যামোগ্রাফি, অ্যান্ড
প্যাথোলজির ভিতরে আছে কি এফএনএসি, কোর বায়োপসি অ্যান্ড ওপেন বায়োপসি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই 3টা জিনিস পেয়ে গেলাম। সোনোগ্রাফি যখন তুমি আল্ট্রাসোনোগ্রাফিটা করতে দিলে অলওয়েজ কিন্তু একটা জিনিস মনে রাখবা, আল্ট্রাসোনোগ্রাফির দ্য ম্যান বিহাইন্ড দি মেশিন ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। যিনি আল্ট্রাসোনোগ্রাফি করছেন তার এফিসিয়েন্সির উপরে তোমার একটা কনফিডেন্স থাকা দরকার। কিন্তু আমরা এখন এত এত নতুন নতুন সনোলজিস্ট পাচ্ছি যে তোমরা যখন ইন্টার্নশিপ শেষ করার সাথে সাথে দেখো সনোলজিস্ট হয়ে গিয়েছো। তো আমরা খুব কনফিউজ থাকি আর কি বিভিন্ন নিয়ে। তো আমরা চেষ্টা করি যে ছবিটা দেখার জন্য, এবং ইউ শুড টু প্র্যাকটিস টু অবজার্ভ দ্য পিকচার্স দ্যাট ওয়াজ সাপ্লাইড বাই দি সনোলজিস্ট। সেখানে কি দেখো, এখানে একটা পিকচার দেখো, কি সুন্দর একটা পিকচার এসেছে। পিকচারের ডেসক্রিপশনটা কি হবে? ডেমনস্ট্রেটস এ হাইপো ইকোইক মাছ। হাইপো ইকোইক আর হাইপার ইকোইক দুটো টার্ম আছে, হাইপো অ্যান্ড হাইপার। তো এখানে হাইপো ইকোইক মাছ উইথ স্মুথ partially lobulated margins that are a typical of fibroadenoma। তাহলে এই যে দেখো যে হাইপোইকোইক মাস উইথ স্মুথ পার্শিয়ালি লোবুলেটেড, এখানে কিছুটা বোঝা যাচ্ছে মাস, দ্যাট ইজ এ টিপিক্যাল ফিচার অফ ফাইব্রোয়েডেনোমা। এই ছবিটা তোমরা দেখবা কিন্তু, ঠিক আছে? ছবিটা দেখলে তোমাদেরও একটা ইমাজিন থাকবে যে না, ম্যান বিহাইন্ড দি মেশিন তিনি কোনো ভুল তথ্য লিখে দিয়েছে কিনা কাগজে, so that you can be sure regarding your diagnosis. Now আমরা যদি ম্যামোগ্রাফি করতে দেই, what should be the feature here? এইরকম ক্ষেত্রে ম্যামোগ্রাফিক পিকচারটা কি আসবে? These are the pictures of mammography, হ্যাঁ? এটা মাঝখানে ভাগ, এই পাশে একটা ম্যামোগ্রাফি পিকচার, এই পাশে একটা ম্যামোগ্রাফি পিকচার। এখানে ম্যামোগ্রাফির ভাষাটা একটু ভিন্ন। ওখানে ক্রেনিওকর্ডাল mammographs obtained 1 year apart demonstrate newly developing mass in the outer part of the breast। এখানে এরা কিন্তু এর বেশি আর তোমাকে কিছু আর বলবে না, একটা মাস ডেভেলপ করছে, সেই মাসটার কথা তোমাকে মেনশন করবে। দিস আর নট দি ফাইব্রোয়েডেনোমা, দিস আর দি ফাইব্রোয়েডেনোমা পিকচার। তো এটা মেমোগ্রাফি আর কিছু না, এটা এক্সরে, এক্সরে অফ ইউর ব্রেস্ট। ওখানে এক্সরেতে কি আসে? ডেন্স জিনিস ছাড়া, মানে রেডিও ওপেক জিনিস ছাড়া তো এক্সরেতে পিকচার ওঠে না, যেমন স্টোন, তারপরে বোনস, এই সমস্ত মেটালিক পার্টস, এগুলোর ছবি ওঠে। তো যদি ব্রেস্টের ভিতরে যখন ফাইব্রোয়েডেনোমা হয়, ওটার ভিতরে যদি একটু ক্যালসিফিকেশান হয়ে থাকে অথবা খুব ডেন্স হয়ে থাকে, তাহলে কিন্তু এরকম একটা হেজি পিকচার তুমি পাবে। এটাকে আমরা ধরে নেই যে ইট মে বি এ পিকচার অফ ফাইব্রোয়েডেনোমা। তো অ্যাকচুয়ালি ম্যামোগ্রাফিটা খুব একটা মানে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন না। এখানে আমরা বাধ্য না হলে সাধারণত ব্রেস্টের ডায়াগনোসিস জন্য ম্যামোগ্রাফিটা আমরা দিই না ফাইব্রোয়েডেনোমার ক্ষেত্রে। নাও এভরিথিং তোমার হাতে যখন চলে আসলো, এখন পেশেন্টকে তোমাকে ট্রিটমেন্টের কথা বলতে হবে। তো ট্রিটমেন্ট কি তুমি কীভাবে অ্যাপ্রোচ করবা পেশেন্টের কাছে, এটা একটা ইম্পর্টেন্ট থিং। হোয়াট শুড বি ইউর অ্যাপ্রোচ টু দি পেশেন্ট আফটার কনফার্মিং ইউর ডায়াগনোসিস? দ্যাট ইজ ইউ ফার্স্ট রিঅ্যাসুরেন্স অফ দি পেশেন্ট। তুমি পেশেন্টকে রিঅ্যাসিওর করো যে ডোন্ট ওরি, ইট ইজ এ বিনাইন লেশন, এবং এটা যদি আমরা মানে কেটে ফেলি তাহলে আপনি আরও নিশ্চিত হবেন। দ্যাট ইজ তুমি যেতে চাচ্ছ এক্সিশনাল বায়োপসির দিকে, লাস্ট স্টেপ মানে অফ ট্রিপল অ্যাসেসমেন্ট, তাই তো? তাহলে তুমি পেশেন্টকে এইভাবে কনভিন্স করতে পারো যে ইট ইজ এ সিম্পল টিউমার, ডোন্ট ওরি, ইট নেভার টার্নস টু ম্যালিগন্যান্সি, এটা তুমি তাকে বলবা। তারপরেও আপনি এটাকে কেটে ফেলে দেন, দিয়ে আমরা ফাইনাল বায়োপসি করে আপনাকে নিশ্চিত করে দেই যে এই টিউমারটার ভিতরে কোনো ম্যালিগন্যান্ট, দেয়ার ইজ নো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন ইনসাইড দিস টিউমার। এইটা কথাটা কিন্তু রোগীরা খুব সুন্দরভাবে মাথায় নেয় যে হ্যাঁ, তাহলে আমি নিশ্চিত হব, তাহলে আমি অপারেশনটা করে ফেলি। বাট তুমি যে শুধু বলো যে পার্ট অফ ট্রিটমেন্ট ইউ নিড টু ডু দি অপারেশান, অনেক সময় একটু হেজিটেট করতে পারে। তো এটা বলো যে হ্যাঁ, আমি ফাইনালি এটাকে অপারেশন করে এটাকে বায়োপসি করে আপনাকে নিশ্চিত করে দিব যে হোয়েদার দেয়ার ইজ এনি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন অর নট। আবার কিছু কিছু ক্ষেত্র আছে যে আমরা যে ফাইব্রোয়েডেনোমার ন্যাচারাল হিস্ট্রিটা যেটা আগে পড়েছি, তাতে অনেক সময় আমরা বলতে পারি
যে আপনি যদি ফাইব্রোডেনোমার সাইজটা লেস দ্যান 5 সেন্টিমিটার হয়ে থাকে, আমরা বলতে পারি যে ইউ মে ওয়েট অ্যাট দি কোর্স অফ টাইম ইট মে ডিসঅ্যাপিয়ার। আমরা অ্যাসিওর করতে পারি যে আপনি ওয়েট করেন, ছোট আছে, ইউ শুড নট টু এক্সারসাইজ ইট নাও। এটা হচ্ছে আমাদের বই পুস্তকের কথা। মেথডিক্যালি উই শুড টু অ্যাপ্রোচ ইট, বাট নান শুড টু ওয়েট। কেউ ওয়েট করবে না। তুমি এই কথা, তুমি যদি অপারেশনটাকে রিফিউজ করলে ও আমার কাছে চলে আসবে, ঠিক আছে, যে স্যার আপনি আমার অপারেশন করে দেন, যদি ক্যান্সার হয়ে যায়। এই তো যাই হোক, তবুও ট্রিটমেন্ট মডেলিটা জানতে হবে। ওভার এ 2 years period, approximately 20% slowly increases in size, 10% reduces in size, and 25% completely resolve, and 50% remain static. তাহলে এটা ন্যাচারাল হিস্ট্রিতে এটা আছে যে ওভার 2 years পিরিয়ড অ্যাপ্রক্সিমেটলি 20% স্লোলি ইনক্রিজ করছে, 10% রিডিউস ইন সাইজ, কমে এসেছে, অ্যান্ড 20% কমপ্লিটলি রিজলভ, টোটালি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অ্যান্ড 50% রিমেইনস স্ট্যাটিক। তাহলে এই যেটা ন্যাচারাল হিস্ট্রি, এটাকে তুমি ফলো করতে পারো যে 50% কোনো চেঞ্জ আসে না, 25% তোমার রিগ্রেস করে, 10% স্লোলি রিডিউস করে, ঠিক আছে, তাহলে 20% স্লোলি ইনক্রিজ করে, এই 100%। তো উইথ নলেজ অফ দিস ন্যাচারাল হিস্ট্রি এ কনজারভেটিভ ম্যানেজমেন্ট পলিসি ক্যান বি অ্যাডাপ্টেড। তাহলে এইটা যখন আমরা জানছি, একটা ন্যাচারাল হিস্ট্রি এটা আছে যে 50% স্ট্যাটিক থাকে, 20% স্লোলি প্রোগ্রেস করে, 20% স্লোলি রিগ্রেস করে, 10% হচ্ছে কমপ্লিট রিডিউস করে। এই নলেজটা জেনে আমরা তাকে বলতে পারি ইউ মে শুড টু ওয়েট। In those below 35 years and with a triple assessment supporting the diagnosis, then observation with regular review is acceptable. যদি তুমি কনজারভেটিভ অ্যাপ্রোচে যাও, তাহলে তোমাকে রেগুলার এটা রিভিউ করতে হবে, ফলো আপে থাকতে হবে। ইন দোজ ওভার 35 years and in younger patients requesting it, excision biopsy should be considered. তাহলে আমরা ফাইব্রোডেনোমা ট্রিটমেন্টে জিজ্ঞাসা করি, হোয়াট ইজ দি ট্রিটমেন্ট অফ ফাইব্রোডেনোমা? তোমরা বলবা সার্জিক্যাল এক্সিশন অথবা ইনোকুলেশন উইথ বায়োপসি। এটা কিন্তু বায়োপসিটা লাগাবা কিন্তু শেষে।